জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে ডক্টর ইউনূস ভাষণ দেবেন। 27 সেপ্টেম্বর বাইডেনের সঙ্গে হবে বৈঠক। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক আইজিপি মামুনের জামিন নামঞ্জুর, কারাগার পাঠানোর নির্দেশ। রাঙামাটিতে খুলেছে দোকানপাট, চলছে যানবাহন, সাজেকে এখনো আটকা পর্যটকরা, রাজধানীতে বিক্ষোভ প্রতিবাদ। উপহার নয়, ভারতে ইলিশ রপ্তানি হচ্ছে, মন্তব্য পরিবেশ উপদেষ্টার। ছোটখাটো কারণে আলোচনার পথ বন্ধ করতে চায় না সরকার। এবং রাজশাহী অপসারিত মেয়র লিটনের নেওয়া 250 কোটি টাকার 5 প্রকল্প বাতিল, অপ্রয়োজনীয় প্রকল্প থেকেও চলছে জনবল ছাঁটাই। আমন্ত্রণ দেশ জনপদ সংবাদে। দেখছিলেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবার থাকছে বিস্তারিত। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভোরে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নিরাপত্তা, গণমাধ্যম সহ সব মিলিয়ে 57 জন সফরসঙ্গী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান তিনি। 27 সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন ডক্টর ইউনূস। জাতিসংঘের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠকে বসার কথা রয়েছে। এছাড়া নেদারল্যান্ডস, পাকিস্তান, নেপাল, ইউরোপীয় কমিশন প্রধান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সহ উচ্চ পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে। আতঙ্ক কাটিয়ে চেনা ছন্দে ফিরেছে পার্বত্য জেলা রাঙামাটি। খুলেছে ব্যবসা প্রতিষ্ঠান। রাতে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের পর অনেকটাই স্বাভাবিক শহরের পরিস্থিতি। সোমবার সকাল থেকে চলাচল করছে শহরের একমাত্র গণপরিবহন সিএনজি অটোরিকশা। পাশাপাশি ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাক। এদিকে প্রায় স্বাভাবিক পরিস্থিতি খাগড়াছড়িতেও। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। আতঙ্ক কাটিয়ে চেনা ছন্দে ফিরেছে পার্বত্য জেলা রাঙামাটি। 3 দিনের থমথমে পরিস্থিতি কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। 144 ধারা প্রত্যাহার করা হয়েছে। গত রোববার 144 ধারা প্রত্যাহারের পর কিছু ব্যবসা প্রতিষ্ঠান খুললেও পুরোপুরি স্বাভাবিক হয়নি জনজীবন। রোববার বিকেলে সম্প্রীতি সমাবেশ ও সন্ধ্যায় পরিবহন ধর্মঘট প্রত্যাহারের পর কিছুটা স্বাভাবিক হয়ে আসে শহরের পরিস্থিতি। এখন পরিস্থিতিটা একটু স্বাভাবিক পর্যায়ে। গত 3 দিন ধরে যে অবস্থা দেখেছি, এটা আমরা পাহাড়ি বাঙালি আসলে ইস্যুটা তৈরি করা, যারাই তৈরি করুন না কেন, এটা পাহাড়ি বাঙালির জন্য আসলে আমাদের সবার জন্য সমস্যা। সবাই যেন শান্তি পরিবেশটা বজায় রাখে, এটা পাহাড়ি হোক আর বাঙালি হোক। সোমবার সকাল থেকে শহরে চলাচল করছে একমাত্র গণপরিবহন সিএনজি অটোরিকশা। পাশাপাশি ছেড়ে যাচ্ছে দূরপাল্লার যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক। খুব চিন্তা ছিল, তার মধ্যে গাড়ি ঘোড়া বন্ধ ছিল, অবরোধ। আজকে থেকে গাড়ি ঘোড়া চলতেছে, সিএনজি চলতেছে, আমাদের একমাত্র পরিবহন সিএনজি চলতেছে। আজকে থেকে মোটামুটি স্বাভাবিক পর্যায়ে আছে। আমরা ব্যবসা বাণিজ্য করার জন্য আজকে থেকে বের হচ্ছি। ঘটনার পরে প্রায় 2-3 দিন বের হয়নি, আজ প্রয়োজনে বের হয়েছি, বাজারে এসেছি। প্রথম 2 দিনের তুলনায় বেড়েছে যান চলাচল। রাঙামাটি চট্টগ্রাম রুটে যান চলাচল করলেও বন্ধ রয়েছে রাঙামাটি খাগড়াছড়ি ও রাঙামাটি বান্দরবান রুট। পাশাপাশি বন্ধ আছে যাত্রীবাহী লঞ্চ চলাচলও। শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। এদিকে অবরোধের কারণে সাজেক ভ্যালিতে 3 দিন ধরে আটকা পড়ে আছেন প্রায় 1,500 পর্যটক। সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির সভাপতি জানান, পর্যটকদের থেকে নেওয়া হচ্ছে শুধু পানি ও বিদ্যুৎ খরচ। আমাদের সাধ্য অনুযায়ী গেস্টের জন্য যা যা করণীয় তা করার চেষ্টা করতেছি। আমরা চাচ্ছি যে আমাদেরকে এখান থেকে নামিয়ে দেওয়া হোক, আমরা যেন সুস্থ স্বাভাবিকভাবে বাসায় পৌঁছাতে পারি। অন্যদিকে খাগড়াছড়িতেও অনেকটা স্বাভাবিক জনজীবন। খুলেছে দোকানপাট, চলছে ছোট বড় যান। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। এ নিয়ে বিষয়ে আলোচনাতে রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিশু মল্লিক। মিশু, পরিস্থিতি কেমন দেখছেন? সাজেকে আটকা পড়া পর্যটকদের সর্বশেষ অবস্থা আমাদেরকে জানাবেন। ডানা, রাঙামাটির যে 3 দিনের থমথমে পরিস্থিতি, সেই 3 দিনের থমথমে পরিস্থিতি কাটিয়ে চেনাচন্দে ফিরেছে রাঙামাটি। আজ সোমবার সকাল থেকে রাঙামাটির একমাত্র গণপরিবহন সিএনজি অটোরিকশা চলাচল শুরু করেছে। ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস এবং পণ্যবাহী ট্রাক। এবং রাঙামাটির সবচেয়ে বড় যে কাঁচা বাজার বনরূপা বাজার, সে বনরূপা বাজারেও আমরা ক্রেতা সমাগম দেখেছি। বিক্রেতারাও তাদের পণ্য নিয়ে বাজারে এসেছেন। পাহাড়ি বাঙালিদের যে সম্প্রীতি এবং যে সংঘাতময় পরিস্থিতি ছিল, সেখান থেকে
বেরিয়ে পাহাড়ি বাঙালিরা আবারও সম্প্রীতির বাঁধনে আবদ্ধ হচ্ছেন ধীরে ধীরে। আমি একটু সাজেকের পর্যটক আটকার ব্যাপারে আপনাকে জানাতে চাই। সাজেকে গত শুক্রবার থেকে প্রায় ১,৫০০-এর মতো পর্যটক আটকা রয়েছে। যেহেতু রাঙামাটিতে আসলে ধর্মঘট এবং যুম্ম ছাত্র জনতার ডাকে ৩ পার্বত্য জেলায় অবরোধ, ৭২ ঘন্টার অবরোধ চলছিল, তাই শুক্রবার থেকে আসলে সাজেকে কোনো পর্যটকবাহী গাড়ি প্রবেশ করতে পারেনি এবং সাজেক থেকেও কোনো পর্যটকবাহী গাড়ি খাগড়াছড়ির উদ্দেশ্যে আসতে পারেনি। আমরা কিছুক্ষণ আগেও কথা বলেছিলাম সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির সহসভাপতি জয়ের সাথে। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসলে পর্যটক আটকা আছে, তাদেরকে তারা ৭৫% ভাড়া মওকুফ করে দিয়েছেন, কিন্তু বর্তমানে যে সমস্যাটি আসলে একটু বড় হয়ে দাঁড়িয়েছে সেটি হচ্ছে পানি এবং খাবারের একটা সংকট। কারণ হচ্ছে অবরোধের কারণে আসলে গত বৃহস্পতিবার থেকে আসলে সাজেকে বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং এতদিন যাবৎ তারা আসলে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করে থাকলেও অবরোধের কারণে জ্বালানি তেল এবং জ্বালানি গ্যাস পরিবহন করে সাজেকে নিয়ে যাওয়া যায়নি। তাই জেনারেটরের যে জ্বালানি তেল প্রয়োজন সেই তেলটি তারা সরবরাহ করতে পারছেন না বলে আসলে সাজেকে এখন বিদ্যুৎ নেই। আর যেহেতু আসলে সাজেকে ১ থেকে ১,৫০০-এর মতো মানুষ প্রতিনিয়ত অবস্থান করেন, পাশাপাশি আরো ১,৫০০ পর্যটক এখন সাজেকে আছেন, তো খুব বেশি পরিমাণ খাবার আসলে সাজেকে মজুত করে রাখা সম্ভব হয় না। তো দীর্ঘদিনের এই অচল অবস্থার কারণে সাজেকের কিছু কিছু রেস্টুরেন্ট আসলে এখন বন্ধ করে দেওয়া হয়েছে। তো আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খানের সাথে। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা প্রতিনিয়তই চেষ্টা করছেন যে সাজেক থেকে যারা পর্যটক আছেন তাদেরকে নিরাপদে গন্তব্যে পৌঁছানোর জন্য। তো তিনি বলছিলেন যে ৭২ ঘন্টার অবরোধ আজ রাত ১২টায় শেষ হয়ে যাবে। তো ১২টায় শেষ হওয়ার পরে হয়তো বা আজ রাতে না হলেও আগামীকাল সকালবেলা যে সকল পর্যটক আটকা আছেন তাদেরকে নিরাপদে তারা গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করতে পারবেন। তো আসলে এই ছিল আমার কাছে রাঙামাটির সার্বিক পরিস্থিতি এবং সাজেকে আটকা পড়া পর্যটকদের সর্বশেষ ডানা। মিশু, ধন্যবাদ আপনাকে। রাঙামাটি থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। খাগড়াছড়ি রাঙামাটিতে অস্থিরতা সৃষ্টি করে বাংলাদেশের মানুষের সাথে শেখ হাসিনা বেইমানি করছে, আর তাতে সমর্থন দিয়ে ভারত তাদের চরিত্রের প্রমাণ দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিনা ভোটের এমপিদের বিচারের দাবিতে জাতীয়তাবাদী নবীন দলের অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশের মানুষকে ঝুলিয়ে রাখার মন্তব্য করে যে অপরাধ করেছেন তাতে আন্তর্জাতিক আদালতে তার বিচার হওয়া উচিত। আমাদের প্রিয় দেশ খাগড়াছড়ি রাঙ্গামাটিতে আবারও অসহযোগ করে বাংলাদেশের এই সরকারকে অস্থিতিশীল করার যেই ষড়যন্ত্রে লিপ্ত আছে তার প্রমাণ শেখ হাসিনা ভারতে বসে এখনো বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের বিরুদ্ধে মুক্ত খোকনের রক্তের প্রতি বেইমানি করার ষড়যন্ত্রে লিপ্ত আছে। তাই ভারত আপনাদেরকে বাংলাদেশের মানুষ কখনো আপনাদেরকে বিশ্বাস করতে পারে না। পার্বত্য চট্টগ্রামকে যারা বিচ্ছিন্নের অপচেষ্টা করছেন তারা ৫১% বাঙালিকে অস্বীকার করতে পারবেন না। তাই অবিলম্বে শান্তি চুক্তি বাতিলের দাবি জানিয়েছে ছাত্র জনতা। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে পার্বত্য চট্টগ্রামের বসবাসরত ছাত্র জনতা। তাদের দাবি, বিচ্ছিন্নতাবাদী এই অপচেষ্টা ছাত্র সমাজ ছাড় দেবে না। সবকিছু একসঙ্গে মোকাবেলা করা হবে। সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যারা আলাদা রাষ্ট্র গঠন করতে চায় তাদের বাঙালিরা ছাড় দেবে না। পাহাড়ের জনগণ ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসীদের মোকাবেলা করবে। কোনো অবস্থাতেই পার্বত্য অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করা যাবে না বলে জানান তারা। জীবন দিব, জীবন দেওয়ার জন্য প্রস্তুত। ইনশাআল্লাহ আমাদেরকে কোনোভাবে আমাদেরকে পিছিয়ে হটানো যাবে না। আমাদের জোরালো দাবি দিয়ে বলে যেতে চাই, আমার পাহাড় ভালো নেই, আমার সাজেক ভালো নেই। আপনারা সমতলের ভাই ও বোনেরা, আপনারা যখন সাজেকে ঘুরতে যান, বান্দরবানে ঘুরতে যান, রাঙ্গামাটি ঘুরতে যান, আপনারা সুমল শ্যামল মায়া ভরা ভূমি দেখেন। আইসা কত সুন্দর আপনারা পাহাড়িদের পক্ষে কথা বলেন। আসলে আপনারা জানেন না বাঙালিরা কতটা নির্যাতিত।
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে হত্যা মামলায় জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে রাজধানীর খিলগাঁও থানার এক হত্যা মামলা এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে উত্তরা পশ্চিম ও খিলগাঁও থানার পৃথক দুই হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বিকেলে সিএমএম আদালতে আসামি পক্ষের আইনজীবী জামিনের জন্য আবেদন করলে তা নামঞ্জুর করে আদালতে প্রেরণের নির্দেশ দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হত্যাকাণ্ডে জড়িতদের এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে। আরও কেউ জড়িত কিনা তা তদন্ত করছে পুলিশ। সকালে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিএমপি ডিসি মিডিয়া তালিবুর রহমান। ঢাকা মেট্রোপলিটন পুলিশের 22টা থানা আংশিক বা পরিপূর্ণভাবে ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এছাড়া আমাদের আরো কিছু পুলিশ স্থাপনা সহ প্রায় 216টি স্থাপনা আমাদের ক্ষতিগ্রস্ত হয়। আমরা খুব চেষ্টা করছি খুব অল্প সময়ের ভিতরে এসব স্থাপনা সংস্কার করে আবার আগের অবস্থায় ফিরে যেতে। তথাপি আমাদের যে পুলিশি যে সেবাটা সেটা অব্যাহত রয়েছে। পুলিশের কাছে মামলা করতে বা জিডি করতে কোনো সমস্যা হচ্ছে না। আর আমাদের যে সীমিত যে রিসোর্সেস আছে এটার আমরা সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে আমরা চেষ্টা করছি জনজীবনে একটু শান্তি এবং একটু শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য। সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন কুমার মিত্র। সোমবার সকালে এম এ মান্নানের অনুপস্থিতিতে আদালতে বাদী ও আসামি পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে জামিন আবেদন নামঞ্জুর করেন বিচারক। এ সময় বাদী পক্ষের আইনজীবী আব্দুল হক জানান, সুনামগঞ্জের সাধারণ ছাত্র আন্দোলনের মাস্টারমাইন্ড ছিলেন এম এ মান্নান। তার পরিকল্পনায় দেশীয় সুনামগঞ্জে মেগা প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। সেখানে অনেক অনিয়ম দুর্নীতি করেছে সরকার। তাই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচারের দাবি জানান তারা। উনার নির্দেশে 4 তারিখে এবং তার আগে সমস্ত ঘটনা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বৈষম্য বিরোধী ছাত্র, বিএনপি, জামাতের উপর হামলা করেছে। সমস্ত ঘটনার পিছনে উনি আছেন এবং উনার নির্দেশে গুলি করছে। আমরা দাবি জানাই মিডিয়ার মাধ্যমে অচিরেই অনতিবিলম্বে মান্নান সাহেবের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হোক। ভারতে ইলিশ উপহার হিসেবে যাচ্ছে না, রপ্তানি হচ্ছে বলে জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সোমবার নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার বন্যার সময় জোয়ারের তোড়ে ভেঙে যাওয়া মুসাপুর রেগুলেটর পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। উপদেষ্টা আরও জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় কিন্তু ভারত থেকেও সমর্থন এসেছে। আর ছোট ছোট বিষয়ে প্রতিবেশী দেশের সাথে আলোচনার পথ বন্ধ হোক এটি সরকার চায় না বলেও মন্তব্য করেন তিনি। ইলিশ কিন্তু ভারতে উপহার হিসেবে যাচ্ছে না, এটা রপ্তানি করা হবে এবং রপ্তানির টাকাটা বাংলাদেশ সরকার পাবে। সেটা খুব ছোট করে দেখার মতন টাকা না। যেটা বিবেচনায় এসছে সরকারে সেটা হচ্ছে যারা এই ইলিশটা চাচ্ছেন তারাও কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওই পারে থেকে অনেক সমর্থন দিয়েছেন, সেটা আমরা সকলে দেখেছি। আমরা সবসময় মনে রাখতে হবে যে আমাদের প্রতিবেশীর সাথে অনেক বিষয়ে আমাদেরকে আলাপ আলোচনা করতে হবে। আমরা সেই আলোচনার দ্বারটা ছোট ছোট বিষয়ে বন্ধ হয়ে যাক, এটা চাই না। নির্বাচন কমিশন নিয়োগ আইন পরিবর্তন দেশের নির্বাচন ব্যবস্থার সংস্কারের অন্যতম প্রধান কাজ হবে বলে জানিয়েছেন সংস্কার কমিশনের প্রধান সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। এখনও কর্মপরিধি সুস্পষ্ট নয় জানিয়ে তিনি বলেন, 1 অক্টোবর থেকে 3 মাসের মধ্যে সুপারিশ চূড়ান্ত করা হবে। নূপুর মাহমুদের রিপোর্টে দেখুন বিস্তারিত। 1 অক্টোবর থেকে দায়িত্ব নিচ্ছেন নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। স্বৈরাচার হাসিনার সরকার পতনের পর দায়িত্ব গ্রহণ করা অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে সংস্কার আনা। এরই ধারাবাহিকতায় সম্প্রতি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে 6টি সাংবিধানিক প্রতিষ্ঠান সংস্কারের কমিশন গঠনের কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর মধ্যে নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের প্রধান হিসেবে ডক্টর বদিউল আলম মজুমদারের নাম ঘোষণা করা হয়।
তবে পুরো কমিটিতে কারা থাকবেন তা এখনো নির্ধারণ করা হয়নি। এ বিষয়ে ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, কয়েকজনের একটি তালিকা তৈরি করা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের অনুমোদন পেলে মূল কমিটির কাজ শুরু করবে। আনুষ্ঠানিকভাবে যে একটা প্রজ্ঞাপন জারি এখনো হয়নি, তাই আমাদের যে কর্মপরিধিটা কি এটাও সুস্পষ্ট হয়নি, এবং কত সদস্যের হবে, কাদেরকে এই কমিশন অন্তর্ভুক্ত করা হবে সেই সম্পর্কেও আমরা এখনো অন্ধকারে। প্রধান উপদেষ্টার সাথে তার সম্মতিক্রমেই এই কমিশন গঠিত হবে। কাজ শুরুর 3 মাসের মধ্যে কর্মপরিকল্পনার একটি রিপোর্ট প্রস্তুত করা হবে বলেও জানান এই বিশেষজ্ঞ। কমিশন ঘুরতে হয়নি, কমিশন ঘুরতে হইলে সবার সাথে আলাপের ভিত্তিতে এগুলো চূড়ান্ত হবে, এবং আমরা যে 1 তারিখের পরে আমরা হয়তো একটা রোডম্যাপ তৈরি করব। রোডম্যাপ তৈরি করে আমরা 3 মাসের মধ্যে যাতে কাজটা সম্পন্ন করা যায় সেই পদক্ষেপ নেব। তিনি বলেন, কমিশনের নিয়োগ আইন পরিবর্তন করাই দেশের নির্বাচনী ব্যবস্থা সংস্কারের অন্যতম প্রধান কাজ। আমরা যেটা আশা করছি যে আমরা এই 3 মাসের মধ্যে আমরা একটা সুপারিশপালা তৈরি করব, এবং কতগুলো সুস্পষ্ট সুনির্দিষ্ট সংস্কারের কথা সংস্কারের বিষয়ে আমরা চিহ্নিত করব, এবং হয়তোবা আমরা কয়েকটা আইনেরও সংস্কার করে দেব। গেল 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালালে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের পদত্যাগের দাবি ওঠে। দাবি মেনে 5 সেপ্টেম্বর পদত্যাগ করেন সিইসি সহ 5 কমিশনার। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। পায়রা বন্দর প্রকল্পে বরাদ্দের টাকার শতভাগ শুদ্ধ ব্যবহার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন। সকালে পায়রা সমুদ্র বন্দরের উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে একথা বলেন তিনি। উপদেষ্টা আরও জানান, চ্যানেলের নাব্যতা বজায় রেখে বন্দর সচল রাখা হবে। এজন্য বন্দর চ্যানেলে ক্যাপিটাল ড্রেজিং সম্পন্ন হয়েছে। পায়রা বন্দরকে লাভজনক করতে 4 লেন সড়ক ও রেল লাইনের কাজ দ্রুত শুরু হবে। এছাড়া আমদানি পণ্যের কিছু অংশ এ বন্দরে খালাস করা হলে আয় বাড়ার পাশাপাশি অন্য বন্দরের উপর চাপ কমবে বলে জানান তিনি। কোনো একটা কারণে হয়তো অনেকে ভেবেছে কাজ বন্ধ হয়, কোনো কাজ বন্ধ হয়নি। এটা ইকোনমিক অ্যাক্টিভিটি। এই কাজ তো, এটা তো পলিটিক্যাল বিষয় না, এটা হচ্ছে দেশের অর্থনৈতিক ব্যবস্থা। কাজে এইখানে কোনো কাজ বন্ধ হবে না, এবং কোনো কাজ আস্তে আস্তে করা হবে না, কারণ আস্তে করলেই প্রাইস এসকালেশন হতে থাকে। আজকে ডলার দামই আছে, কালকে ডলার দাম আরও বাড়বে। তো সেই জন্য ওনারা হয়তো ভাবছিলেন যে এই প্রজেক্টগুলো কী হবে, এই প্রজেক্টগুলো ঠিকই যাবে। মাত্র তো 1 মাস 1.5 মাস হয়েছে, একটা বিরাট কেওটিক সিচুয়েশনের মধ্যে থেকে আমরা বেরোবার চেষ্টা করছি। রাজশাহী সিটি কর্পোরেশনের অপসারিত মেয়র AHM খায়রুজ্জামান লিটনের সময়ে নেওয়া 250 কোটি টাকার 5 প্রকল্প বাতিল করা হয়েছে। আপাতত অপ্রয়োজনীয় ও রাজনৈতিক বিবেচনায় এসব প্রকল্প নেওয়া হয়েছিল। এছাড়া অপ্রয়োজনীয় জনবলও ছাঁটাই শুরু করেছে কর্তৃপক্ষ। রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদন। সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় রাজশাহী সিটি কর্পোরেশনের অপসারিত মেয়র AHM খায়রুজ্জামান লিটন প্রায় 3000 কোটি টাকার নির্মাণযজ্ঞ শুরু করেন। লিটনের নেয়া প্রকল্পগুলোর মধ্যে শহীদ AHM কামারুজ্জামান সিটি কমপ্লেক্স, ভদ্রার মোড়ের আন্ডারপাস, 2 নম্বর ওয়ার্ড কমিশনারের কার্যালয়, শেখ কামাল কনভেনশন হল ও হরগ্রাম কাঁচাবাজার প্রকল্পটি বাতিল করা হয়েছে। এছাড়া স্যাটেলাইট সিটি গড়ে তোলার প্রকল্পটিও বাতিলের সিদ্ধান্ত হয়েছে। ভদ্রার ক্রসিংয়ের জায়গায় যে আন্ডারপাস করার কথা 122 কোটি টাকা, এটা আসলে এই মুহূর্তে প্রয়োজন নাই। তারপর শহীদ কামারুজ্জামান যে সমাধি করার কথা, সেটাতেও প্রায় 28 কোটি টাকা ধরা আছে, এই মুহূর্তে এটি প্রয়োজন নাই। তারপর আমাদের স্যাটেলাইট টাউনের জন্য একটা করার ছিল, এটা আমাদের ম্যান্ডেটই পড়ে না, সিটি কর্পোরেশন ম্যান্ডেটই পড়ে না, এটা হলো RD এর ম্যান্ডেটে পড়ে। নগরীতে 5টি ফ্লাইওভার নির্মাণের কাজ সবে শুরু হয়েছে, তবে মূল প্রকল্পের নির্ধারিত সময়সীমা শেষ হয়েছে গত 30 জুন। খায়রুজ্জামান লিটন মেয়র থাকাকালে এই প্রকল্পের মেয়াদ বৃদ্ধির পাশাপাশি কয়েকশো কোটি টাকা ব্যয় বৃদ্ধির প্রস্তাব করেছিলেন। যদিও তাকে অবসরের পর ব্যয় বৃদ্ধি না করেই প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব করেছে সংস্থাটি। আগে যে মূল খরচটি ছিল, এটাকে পুনর্গঠনের জন্য এবং সংশোধনের জন্য কিন্তু একটা প্রস্তাব আছে আরও বেশি টাকা দিয়ে 4000 কোটি টাকা, সেটা আমরা অত করব না, কারণ বরং আগের যে খরচ মূল প্রকল্প যেটা দেওয়া ছিল তার থেকেও কমিয়ে দেবো, কিন্তু নতুন কম্পোনেন্ট যেগুলো এই মুহূর্তে দরকার সেইগুলো করবো, অপ্রয়োজনটা বাদ দেওয়া হচ্ছে আর কি।
ইচ্ছেমতো প্রকল্পে নয় ২৫০০-এরও বেশি আওয়ামী লীগ নেতাকর্মীকে সিটি কর্পোরেশনে চাকরি দিয়েছিলেন লিটন। অপ্রয়োজনীয় এসব জনবল ছাঁটাইয়ের প্রক্রিয়াও শুরু করেছে কর্তৃপক্ষ। যে বিভাগগুলি এবং শাখাগুলিতে অতিরিক্ত জনবল ছিল, যাদের কাজ নেই কিংবা প্রয়োজন নেই অথবা বয়সের ভারে ভারাক্রান্ত, এই ধরনের অভিযোগের ভিত্তিতেই অতিরিক্ত জনবল ছাঁটাইয়ের কার্যক্রম চলছে এবং ইতিমধ্যে আমরা প্রায় ১৪২ জনকে এই অভিযোগের প্রেক্ষিতে সিটি কর্পোরেশন থেকে বাদ দেওয়া হয়েছে এবং এরা সবাই অস্থায়ী। ২০১৮ সালে খায়রুজ্জামান লিটন দ্বিতীয় দফায় মেয়র পদে নির্বাচিত হলে নগর উন্নয়ন প্রকল্পে এ যাবৎকালের সর্বোচ্চ বরাদ্দ পায় সিটি কর্পোরেশন। মেয়র পদে তৃতীয় দফা দায়িত্ব পালন করে গণ অভ্যুত্থান উত্তর পরিস্থিতিতে পালিয়ে যান তিনি। ১৯ আগস্ট বিভাগীয় কমিশনারকে সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। গাজীপুরে শ্রমিক বিক্ষোভের সময় ৩ জনকে আটক করেছে সেনাবাহিনী। বন্ধ ঘোষণা করা হয়েছে ৩ কারখানা। সকালে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় একটি খাদ্য উৎপাদন তৈরি কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। পুলিশ জানায়, সকালে শ্রমিকরা হঠাৎ করে মজুরির ন্যূনতম ১২,৫০০ টাকা, হাজিরা বোনাস ৮০০ টাকা, সাধারণ ও বাৎসরিক ছুটি সহ ১২ দফা দাবিতে কারখানার ভেতরে বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে উত্তেজিত শ্রমিকরা কারখানার পাশে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে আধা ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ৩ জনকে আটক করে তারা। এছাড়া কালিয়াকৈর উপজেলায় আলাদা ৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এবছর পরপর ৩ দফা বন্যায় নষ্ট হয়েছে রোপা আমন। পানি নেমে যাওয়ার পর সেই জমিতে আবারও আমন চাষ করে ক্ষতি কাটিয়ে উঠতে ব্যস্ত কৃষকরা। তবে হাওর ও নিম্নাঞ্চলে বীজতলার সংকটে পড়ে আছে বিপুল পরিমাণ আবাদি জমি। সালে এলাহিকুটির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজারের মনু ও ধোলাই নদীর বন্যা প্রতিরক্ষার বাঁধ ভাঙনে কোলাউড়া, রাজনগর, কমলগঞ্জ ও সদর উপজেলার ১৫,২০০ হেক্টর রোপা আমনের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে কৃষকদের প্রায় ১৮৭ কোটি টাকার আমন চাষাবাদ নষ্ট হয়েছে। বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়াচ্ছেন হাজারো কৃষক। তবে উঁচু এলাকা থেকে চড়া দামে বয়স্ক চারা কিনে আবাদের শেষ সময়ে রোপণ করাতে ফলন নিয়ে দুশ্চিন্তায় প্রান্তিক কৃষকরা। পানি নিয়ে নিচে গিয়া নেওয়ার পরে আরবার এখন আমরা রোরাম ঋণ করিয়া ক্ষতিগ্রস্ত হইয়া তোমার পয়সা করে ঋণ করিয়া আনছি। এখন যদি আল্লাহ দেয় না তার কি জানোর যদি দাম না বাড়ে তা আমরা তো মাঠে মরাত। 2 বার রইছি, রোয়ার বাদে পানি মারিয়ে নিয়ে গেছি। এখন আবার রোরাম আশ্বিন মাসের পয়লা, এখন বুড়া আলি, এখন দেখি ধান হইলে তো হইছে, নাইলে তো নাই। আমরা পানিয়া ক্ষতিগ্রস্ত করছে, 2 বার রইছি, রোয়া নিছে কি এখন 3 বেলা নম্বর রোয়ারাম তোরা উড়া আলি দিয়া। আমরা তো বুঝলাম না, এখন মনে বুঝেন না, বাচ্চা কাচ্চা তো পাল্টাং হইব। আমরা তো কোনো খাবো না, আমরা কৃষক মানুষ, আমরা কেউ নিত না। এখন আমরা বয়স হয়ে গেছে গিয়া, আমরা এছাড়া সাথে এছাড়া কোনো উপায় নাই আমরা। এখন আমরা 3 নম্বর বার আমরা রোরাম, কিন্তু জানি না এখন ধান হইব কিনা না, সময় হয়ে গেছে গিয়া। যাই পাই যদি ধানের দামটা বাড়তে থাকে আমরা সাধারণ কৃষকরা কিছু লাভবান হইব। কৃষি বিভাগ বলছে দেরিতে রোপণে সঠিক পরিচর্যায় ভালো ফলন পাওয়া যাবে। কৃষক ভাইরা রোপণের কাজ করতেছে, যদিও দেরিতে করছে, তবুও বেশি পরিমাণে সার এবং অন্যান্য উপকরণ দিয়ে আমরা সহায়তা করে যাচ্ছি। ইনশাল্লাহ কৃষক ভাইরা ভালো ফলন পাবে বলে আশা করছি। চলতি মৌসুমে ১,০১,৩৫০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মাজহারুল ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের সব ধরনের চিকিৎসা সহায়তা দিতে প্রস্তুত চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল। এদেশে সম্ভব না হলে প্রয়োজনে চীনে নেওয়ার কথাও জানান তারা। সোমবার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে রোগী ও চিকিৎসা সক্ষমতা পর্যবেক্ষণ করছেন বিশেষজ্ঞরা। হাসান মাহমুদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। দ্বিতীয় দিনে ব্যস্ত সময় পার করছেন চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল। সোমবার সকাল ৯টা থেকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের অবস্থা দেখছেন চিকিৎসকরা। হাসপাতালটিতে বর্তমান ভর্তি থাকা ৪২ জনের চোখেই গুরুতর ক্ষত, আটকে আছে রাবার বুলেট। এসব রোগীর সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতে সহযোগিতা করবে বিশেষজ্ঞ দল। গুলির আঘাতে অনেকেই হারাতে বসেছেন চোখের আলো, তবে চিকিৎসক দল আশ্বস্ত করছেন রোগীদের।
লেন্স বিষয়ে কথা বলছে যে লাস্ট অপারেশনে লেন্স যেটা বসা দেওয়া হবে ইনশাল্লাহ কিছুটা হলে আশা পাওয়া যায়। চোখেরটা এখনো বের হয় নাই, ওটা ভিতরেই আছে। এখন কি অবস্থা আছে এটা ডাক্তার অপারেশন না করা পর্যন্ত বলতে পারতেছে না। আমাদেরকে আশ্বস্ত করেছে আপনাদের সকল সুযোগ সুবিধা বলতে যদি প্রয়োজন হয় আপনাদের দেশের বাইরে নেওয়ার, সেটাও আমরা করব। প্রাথমিকভাবে রোগী ও হাসপাতালের প্রযুক্তিগত সুবিধা দেখছেন বিশেষজ্ঞ দলটি। চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের প্রযুক্তিতে চিকিৎসা সম্ভব হলে সেখানেই অপারেশন হবে বলে জানান হাসপাতাল পরিচালক। ওনারা যদি আজকে পেশেন্ট দেখার পরে যদি মনে করেন যে সেকেন্ড আরেকটা টিম আমাদের পাঠানো দরকার, ওনারা পাঠাবেন। এবং আমাদের চিঠি যেটা আমাদের কাছে এসেছে এটার মাধ্যমে আমরা জানতে পেরেছি ওনারা যদি কোনো রুগীদেরকে নির্বাচন করেন চায়নাতে নিয়ে যাওয়ার জন্য, সেই সুযোগ হয়তো ওনারা তৈরি করবেন। অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার অংশ হিসেবে চীন সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত বলে জানান চীনা দূতাবাসের প্রতিনিধি লি সাওপেং। We support the interim government and Bangladeshi people. The doctor want to see the injured people, see the situation, see how they injured, and the increment, what increment in Bangladesh hospital, and they will know the situation. They can decide next step. মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রোগী ও চিকিৎসা সক্ষমতা পর্যবেক্ষণ করবে প্রতিনিধি দল। একই সঙ্গে পর্যবেক্ষণ করবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। টাইগার সিমেন্ট মিলিটারি ইঞ্জিনিয়ার্স সার্ভিসের তত্ত্বাবধানে সেনা, নৌ ও বিমান বাহিনীর বিভিন্ন স্থাপনা নির্মাণে ব্যবহারের অনুমোদন প্রাপ্ত হয়েছে। এ উপলক্ষে রোববার টাইগার সিমেন্টের কর্পোরেট অফিসে এক বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ার্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বশির আহমেদ। এ সময় টাইগার সিমেন্টের চেয়ারম্যান ও পরিচালক সহ প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। নোয়াখালীর সোনাইমুড়িতে ৩ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে ন্যাশনাল আইডিয়াল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন। রোববার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত নয়াহাটে মেডিকেল ক্যাম্পে সংগঠনটির পক্ষ থেকে এ সেবা দেন একদল চিকিৎসক। সকাল থেকে বন্যার পানি উপেক্ষা করে দূর দূরান্ত থেকে সেবা নিতে মেডিকেল ক্যাম্পে আসতে শুরু করেন রোগীরা। এ সময় একে একে ৩ শতাধিক রোগীকে দেয়া হয় চিকিৎসা সেবা ও ওষুধ। বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে উচ্ছ্বসিত স্থানীয়রা। এর আগে ন্যাশনাল আইডিয়াল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে লক্ষ্মীপুরের 3টি ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয় 1400 রোগীকে। এ পর্যায়ে দেশ জনপদ সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে ডক্টর ইউনূস, ভাষণ দেবেন 27 সেপ্টেম্বর, বাইডেনের সঙ্গে হবে বৈঠক। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক আইজিপি মামুনের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ। রাঙামাটিতে খুলেছে দোকানপাট, চলছে যানবাহন, সাজেকে এখনো আটকা পর্যটকরা, রাজধানীতে বিক্ষোভ প্রতিবাদ। উপহার নয়, ভারতে ইলিশ রপ্তানি হচ্ছে, মন্তব্য পরিবেশ উপদেষ্টার, ছোটখাটো কারণে আলোচনার পথ বন্ধ করতে চায় না সরকার। এবং রাজশাহী অপসারিত মেয়র লিটনের দেয়া 250 কোটি টাকার 5 প্রকল্প বাতিল, অপ্রয়োজনীয় প্রকল্প থেকেও চলছে জনবল ছাঁটাই। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।